নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। অধিবেশনে হিন্দি বা ইংরাজিতে কোনো প্রশ্ন নয়, নির্দেশ কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসনের। বেসরকারি হাতে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, কারা কারা আগ্রহী, আগ্রহপত্র প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। মহেশতলায় নৃশংস হত্যাকাণ্ড, বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনার তদন্তে পুলিশ, ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। যে কোনো জায়গায় বিজ্ঞাপন নয়, পুরসভার নতুন নীতি অনুসারে পরিবেশ বান্ধব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স দেওয়া হবে। কলকাতা পুরসভার নতুন বিজ্ঞাপন নীতিতে অনুমোদন রাজ্য সরকারের। জয় পেল স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশের পরীক্ষার ওয়েমার প্রকাশ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু পরীক্ষার্থী। তবে শুক্রবার এই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। দেশের সর্বোচ্চ আদালতে জয় পেল স্কুল সার্ভিস কমিশন। 2016 নবম, দশম, একাদশ ও দ্বাদশ পরীক্ষার ওএমআর প্রকাশ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু পরীক্ষার্থী। সিবিআইয়ের হাতে থাকা ওএমআর প্রকাশের আবেদন জানিয়ে মামলা করে চাকরিহারাদের মধ্যে যারা চিহ্নিত দাগি নন তাদের একাংশ। ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টকে বিবেচনার ভার দিক শীর্ষ আদালত। আবেদন জানান মামলাকারীর আইনজীবী, কিন্তু শুক্রবার তাদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় রাজ্য 2016 সালের এসএসসির প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 30 মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের 4র্থ সপ্তাহে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবার কথা, কিন্তু এখনও পরীক্ষা না দিয়ে চাকরির দাবিতে অনড় এক শ্রেণীর চাকরিহারারা। তাই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চিহ্নিত যোগ্য চাকরিহারাদের একাংশ। কিন্তু এসএসসি নিয়ে এখন আর কোনো আবেদন শুনবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। এদিন তাদের দাবি ছিল, যেহেতু তারা চিহ্নিত যোগ্য তাই তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এক্ষেত্রে একমাত্র ভরসা ওএমআর, তাই প্রকাশ করা হোক। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়। তবে এর ফলে কারা দাগি আর কারা দাগি নন তা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলেই মনে করছে কোনো কোনো মহল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। বুধবারই সেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। 7ই সেপ্টেম্বর নবম, দশম এবং 14ই সেপ্টেম্বর একাদশ, দ্বাদশের পরীক্ষা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ধর্ষণের মতো নারকীয় ঘটনা রুখতে বাংলা তৃণমূল সরকারের প্রস্তাবিত অপরাজিতা বিল, যেটি গত বছরই পাশ হয় বিধানসভায়, এই বিলে ধর্ষণের পর খুন এসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এরপর নিয়ম মাফিক অনুমোদনের জন্য তা পাঠানো হয় রাজভবনে। তবে দীর্ঘ সময় পরও বিলটি সই না করে অত্যন্ত স্পর্শকাতর আখ্যা দিয়ে ফেরত পাঠালো কেন্দ্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে এই ধরনের অপরাধ রুখতে কঠোর বাংলার মুখ্যমন্ত্রী, সেখানে কেন্দ্রের মনোভাব কেন এত নমনীয়? ধর্ষণের মতো নারকীয় ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে নয়া অপরাজিতা বিল এনেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশু নারী ধর্ষণ, ধর্ষণের পর খুন এইসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই বিলে। গত বছর এই বিল বিধানসভায় পাশ হয়ে গিয়েছে। এরপর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দরবারও পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর এবং স্পর্শকাতর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে, এমনটাই সূত্রের খবর। আর সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর রাজ্যের নারী সুরক্ষায় আরও জোর দিতে কঠোরতম আইন প্রণয়নের কথা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত এই বিল 2024 সালের সেপ্টেম্বরে বিধানসভায় পাশ হয়। তাতে ধর্ষণের মতো অপরাধে দোষীর সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিল পাশের পর অনুমোদনের জন্য তার রাজভবনেও পাঠানো হয়। রাজভবন সূত্রে খবর, ধর্ষণ, খুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত কঠোর। সূত্রের আরও খবর, বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলেও জানাচ্ছে কেন্দ্র। তাছাড়া তার কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত সেসব কারণে বিলে অনুমোদন দেওয়া হলো না।
রাজ্যপাল স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হয়ে কার্যকর করা যেত, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয়নি। কঠোরতম সাজা কার্যকরের পথ বন্ধ করে বিলটি ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। হাই নিউজ নেটওয়ার্ক। ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থা, অপমানের মুখে পড়তে হচ্ছে বাঙালিকে। প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যে পুলিশের তরফে চালু করা হলো হেল্পলাইন নম্বর। আক্রান্তরা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বাঙালি হেনস্থা মানবেন না বলে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিপীড়িত বাঙালিদের পাশে দাঁড়াতে এবার হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য পুলিশ। শুক্রবার এক্স হ্যান্ডেলে সে কথা জানানো হয়েছে। রাজ্য পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বরটি হল 9147727666। আক্রান্তরা কিংবা আক্রান্তদের পরিবারের লোকজনেরা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। তবে এই নম্বরটিতে নাম, ঠিকানা সহ হোয়াটসঅ্যাপ করা যাবে। ওই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ। পরে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলার পুলিশ। প্রয়োজনে জেলার কন্ট্রোল রুম এবং স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন আক্রান্তরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ পরিযায়ী শ্রমিকদের সহায়তায় হেল্পলাইন চালু করছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুপুরে সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আর কিছুদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। এই আবহে আগামী 31শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই এবার পুজোর অনুদান 1 লক্ষ হওয়ার আশায় আশাবাদী পুজো কমিটিগুলি। এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসব। প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। আসন্ন উৎসবের প্রস্তুতি ঘিরে আগামী 31শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে অংশগ্রহণ করবেন রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহন ও স্বাস্থ্য দপ্তরের মতো একাধিক পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারাও। প্রতি বছরের মতো এবারও এই বৈঠক থেকে দুর্গাপুজোর অনুদানের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্য জুড়ে হাজার হাজার পুজো কমিটির কর্মকর্তাদের দৃষ্টি এখন 31শে জুলাইয়ের বৈঠকের দিকে। সাধারণত এই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে পুজো কমিটির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশ ও অনুরোধ জানান, যেখানে তিনি পরিবেশ বান্ধব পুজো, শব্দবিধি মেনে চলা, ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণের সহযোগিতা এবং সকল সম্প্রদায়ের মানুষের জন্য উৎসবকে শান্তিপূর্ণ করে তোলার কথা বলেন। এবছর বৈঠকের একটি বিশেষ দিক হল বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি। রাজ্যের সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকটি মাথায় রেখে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, বৈঠকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে 2 জন করে সদস্য উপস্থিত থাকবেন। পুজোকে সর্বজনীন উৎসব হিসেবে তুলে ধরার বার্তাই এর নেপথ্যে বলে প্রশাসনিক সূত্রের খবর। উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা কোনো দিকেই যাতে কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করতেই এই বৈঠক। কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলার পুজো কমিটিগুলোও যাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে সেই বার্তাও দেওয়া হবে বলেই সূত্রের খবর। ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়। এবারও সেই ধারা বজায় রেখে এই বৈঠক হবে বলেই মনে করছে পুজো উদ্যোক্তারা। আগামী বছর বিধানসভা নির্বাচনের কারণে এই বছর মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য বাড়তি কিছু ঘোষণা করতে পারেন বলেও আশা করেছেন পুজো কমিটির উদ্যোক্তারা। হাই নিউজ নেটওয়ার্ক।
আবারও শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। দমদমে পরিকাঠামোগত কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল। সপ্তাহান্ত এলেই যেন ট্রেন দুর্ভোগ শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ২৬ এবং ২৭শে জুলাই দমদম জংশনে জরুরি কাজের জন্য বাতিল করা হচ্ছে শিয়ালদা শাখার একাধিক লোকাল ট্রেন। সেই সঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে। বাতিল হওয়া লোকাল ট্রেনগুলির তালিকায় রয়েছে ডানকুনি, বারাসাত, দত্তপুকুর, হাবড়া এবং বনগাঁ শাখার একাধিক ট্রেন। শুধু তাই নয়, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে। রেলের দাবি, দমদম জংশনে প্রায় ৭ ঘন্টা ধরে চলবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ভবিষ্যতে সুবিধার জন্য এই সাময়িক সমস্যা বলে জানিয়েছে পূর্ব রেল। তবে যাত্রীদের মতে প্রায় প্রত্যেক সপ্তাহেই লোকাল ট্রেন বাতিল যেন রুটিনে পরিণত হয়েছে। কি কি ট্রেন বাতিল থাকছে এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা। ২৬শে জুলাই আপ 32249 শিয়ালদা ডানকুনি লোকাল, ডাউন 32252 ডানকুনি শিয়ালদা লোকাল। ২৭শে জুলাই আপ ডাউন 33653 33654 শিয়ালদা হাবড়া, ডাউন 33612 শিয়ালদা দত্তপুকুর, আপ ডাউন 33817 33824 শিয়ালদা বনগাঁ লোকাল, আপ এবং ডাউন 33431 33432 শিয়ালদা বারাসাত, আপ 32211 32213 32215 32217 32219 শিয়ালদা ডানকুনি এবং ডাউন 32212 32214 32216 32218 32220 ডানকুনি শিয়ালদা। রেল সূত্রে খবর, পরবর্তীত সময়সূচির তালিকা আগেই জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে। তবুও যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রেলের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা পুরসভার নতুন বিজ্ঞাপন নীতিতে অনুমোদন রাজ্য সরকারের। পুরসভার এই নতুন নীতি অনুসারে কলকাতার বেশ কিছু জায়গায় বিজ্ঞাপন লাগানো নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্সের উপরেও জোর দিয়েছে কলকাতা পুরসভা। এছাড়াও এবার থেকে কলকাতা মেট্রোর বিজ্ঞাপনী আয়ের ৫০% নেবে পুরসভা। শুক্রবার এমনটাই জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন বিজ্ঞাপন নীতির প্রস্তাব এনেছিল কলকাতা পুরসভা। এবার এই নয়া নীতিতে অনুমোদন দিল রাজ্য সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরসভার নতুন বিজ্ঞাপন নীতি অনুসারে কলকাতার বেশ কিছু জায়গায় বিজ্ঞাপন লাগানো যাবে না। শহরের প্রধান ক্রসিংয়ের ১৫ মিটারের মধ্যে বিজ্ঞাপনী হোর্ডিং বসানো যাবে না। মেট্রো বিজ্ঞাপনের মাধ্যমে যে আয় করে এবার তার ৫০% পাবে কলকাতা পুরসভা। এতদিন মেট্রো নিজের জায়গায় বিজ্ঞাপন লাগালে আয়ের পুরো অংশই পেত মেট্রো, আর তার একটা অংশ পেত পুরসভা। এই নতুন নীতিতে এবার তা করা হলো ৫০%। নতুন বিজ্ঞাপন নীতি অনুসারে হেরিটেজ বিল্ডিংয়ে কোনো বিজ্ঞাপন বসানো যাবে না। উৎসবের সময় কোনো ক্লাবের তরফে হোর্ডিং দেওয়া হলে তাতে সেই ক্লাবের নাম রাখতে হবে। নতুন এই বিজ্ঞাপন নীতিতে পুরসভার রাজস্ব বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে। নতুন নীতির আরও একটি বড় দিক হল শহরের সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং এবার থেকে পুরসভা সরাসরি নিয়ন্ত্রণে আসবে। এছাড়া ধীরে ধীরে স্ট্রিট হোর্ডিংগুলিকে মনোপলি ভিত্তিতে পরিচালনা করা হবে। সেই মনোপলির কাঠামো কেমন হবে সেটাও নির্ধারণ করবে পুরসভা। কিছু মনোপলি ডিজিটাল হবে। পরিবেশ বান্ধব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্সের উপরেও জোর দিয়েছে কলকাতা পুরসভা। এক কথায় শহরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এই রূপরেখা তৈরি করল কলকাতা পুরসভা। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।